ডুয়ার্স ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও ডুয়ার্স ভ্রমণ গাইড। পশ্চিমবঙ্গের মধ্যে ডুয়ার্স সম্ভবত একমাত্র স্থান যেখানে একই সাথে পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, চা বাগান সবকিছু একটা ভ্রমণের মধ্য দিয়েই সম্পূর্ণ করা যায়। কাজেই আপনার হাতে যদি 5 থেকে 6 দিন সময় থাকে তাহলে ডুয়ার্সকে একটি অত্যন্ত আকর্ষণীয় ভ্রমণের স্থান হিসেবে আপনি নির্বাচন করতেই পারেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের কাছে যে বিষয়গুলি সম্পর্কে ধারণা দেব সেগুলি হলো ডুয়ার্স বলতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটিকে বোঝায়, ডুয়ার্স ভ্রমণের উপযুক্ত সময়, ডুয়ার্স ভ্রমণে কতদিন সময় লাগতে পারে, ডুয়ার্সে কি কি দেখার জায়গা আছে, ডুয়ার্সে কোথায় যাবেন, ডুয়ার্সে কোথায় থাকবেন, জঙ্গল সাফারির বুকিং কিভাবে করবেন এবং ডুয়ার্স ভ্রমণে মোট কত খরচ হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ডুয়ার্স ভ্রমণের জন্য যদি আপনি কলকাতা থেকে নিউমাল জংশন বা নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে আপনার ভ্রমণ শুরু করেন তাহলে সব থেকে ভালো হয়। শিয়ালদহ থেকে নিউমাল জংশন পর্যন্ত আসার সবথেকে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর যদি নিউ ময়নাগুড়ি স্টেশন দিয়ে আসতে চান তাহলে হাওড়া থেকে রয়েছে কামরূপ এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এবং তিস্তা তোরসা এক্সপ্রেস। তবে কাঞ্চনকন্যা, কামরূপ এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসলে আপনারা পরের দিন সকালবেলাতেই পৌঁছে যেতে পারবেন, ফলে আপনার সেই দিনটি নষ্ট হবে না। ডুয়ার্স বলতে কোন অঞ্চলটিকে বোঝায়? শিলিগুড়ির ওখানে তিস্তা নদী যেটা আমরা পার করে প্রবেশ করলাম, এই তিস্তা পার করা মানেই আমরা ডুয়ার্স অঞ্চলে প্রবেশ করলাম। আর এখান থেকে শুরু করে অর্থাৎ তিস্তা থেকে শুরু করে আসামের ধানসিঁড়ি নদী পর্যন্ত এই যে সরু যে জায়গাটা, সংকীর্ণ যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডুয়ার্স। এর উত্তর দিকে হচ্ছে হিমালয়ের শিবালিক পর্বতমালা আর দক্ষিণ দিকে হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে তার সীমান্ত দিয়ে বয়ে চলেছে সংকোশ নদী। এই সংকোশ নদীর পশ্চিম দিকের অংশটা হচ্ছে পশ্চিম ডুয়ার্স, মানে বেঙ্গল ডুয়ার্স। ডুয়ার্স ভ্রমণের উপযুক্ত সময় শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই আপনি ডুয়ার্সে ঘুরতে যেতে পারেন। প্রত্যেক ঋতুতে ডুয়ার্সের সৌন্দর্য এক এক রকম। বর্ষাকালে সাফারি বন্ধ থাকে ঠিকই, কিন্তু এই সময় ডুয়ার্স যেন আরও সবুজ হয়ে ওঠে এবং নদীগুলি জলে পরিপূর্ণ থাকে। আর ডুয়ার্সে যদি জঙ্গল সাফারি সহ এখানকার সমস্ত স্পটগুলি ভ্রমণ করতে চান তাহলে অক্টোবর থেকে মার্চ মাস ডুয়ার্স ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময়। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে প্রবেশ বন্ধ থাকে। ডুয়ার্স ভ্রমণ কতদিনে করা যায়? ডুয়ার্স ভ্রমণের জন্য আপনি 2টি ট্যুর প্ল্যান বেছে নিতে পারেন। প্রথম ট্যুর প্ল্যান 5 রাত্রি 6 দিন। প্রথম ট্যুর প্ল্যান অনুসারে আপনি যে যে জায়গাগুলি ঘুরবেন সেগুলি হলো: ডে 1 গরুমারা সাফারি অ্যান্ড মূর্তি রিভার পয়েন্ট, ডে 2 ডুয়ার্স 7 পয়েন্টস, ডে 3 লাভা, ঋষভ এবং কোলাখাম, ডে 4 জলদাপাড়া সাফারি, ডে 5 জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি এবং জলদাপাড়া থেকে চিলাপাতা জঙ্গলের মধ্য দিয়ে বক্সায় পৌঁছানো ও বক্সা ফোর্ট দেখা, ডে 6 বক্সা ফরেস্ট সাফারি, মহাকাল দর্শন এবং বক্সা থেকে কোচবিহার যাত্রা এবং কোচবিহারের রাজবাড়ি ও মদনমোহন মন্দির দেখে নিয়ে বিকেলের ট্রেনে কলকাতার উদ্দেশ্যে যাত্রা। দ্বিতীয় ট্যুর প্ল্যান 4 রাত্রি 5 দিন। প্রথম ট্যুর প্ল্যান অনুসারে আপনি যে যে জায়গাগুলি ঘুরেছেন তার মধ্যে এই দ্বিতীয় ট্যুর প্ল্যানে আপনার ডে 3তে যে লাভা, ঋষভ এবং কোলাখাম ছিল সেই জায়গাগুলি বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় আপনি কভার করতে পারবেন।
ডুয়ার্স ভ্রমণের জন্য কিন্তু আপনাদের একটি গাড়ি অবশ্যই কিন্তু সাথে নিতেই হবে। গাড়ি নিলে আপনাদের এই যে ভ্রমণ এটা অনেক সুবিধাজনক হবে। ডুয়ার্স ভ্রমণে গাড়ি ভাড়া, হোটেল ও অন্যান্য খরচ মোট কত হতে পারে সেটি ভিডিওর শেষে বিস্তারিতভাবে দেওয়া থাকবে। তবে তার আগে ডুয়ার্সের বিভিন্ন জায়গাগুলি কবে কিভাবে ঘুরবেন সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে রাখা যাক। প্রথম দিন নিউমাল জংশন অথবা নিউ ময়নাগুড়ি থেকে আপনারা সরাসরি চলে আসবেন লাটাগুড়ি। নিউমাল জংশন থেকে লাটাগুড়ির দূরত্ব 28 কিলোমিটার এবং নিউ ময়নাগুড়ি থেকে 21 কিলোমিটার। মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়ের মধ্যেই আপনি লাটাগুড়ি পৌঁছিয়ে যাবেন। ডুয়ার্সে আসলে কিন্তু আপনার ভালো লাগবে হচ্ছে প্রথমেই এখানকার রাস্তাঘাট। আমরা এই যে চালসা মোড় থেকে লাটাগুড়ির দিকে যে রাস্তাটা ধরে যাচ্ছি, এর দুপাশে ঘন শালের জঙ্গল, তারপরে চা বাগান, আর মাঝখান দিয়ে এইরকম কালো রাস্তা, অপূর্ব লাগে, অপূর্ব। লাটাগুড়িতে আমরা ছিলাম গ্রিন টি রিসোর্টে। এখানে পৌঁছে স্নান করে দুপুরের খাবার খেয়ে নিয়ে রওনা দেবেন গরুমারা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এর প্রবেশের সময় হচ্ছে সকাল 6:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত এবং বিকেলের দিকে আবার 1টা থেকে 5টা পর্যন্ত। আর মার্চ টু সেপ্টেম্বর এর প্রবেশের সময় হচ্ছে যে সকালবেলা 6টা থেকে শুরু করে 10টা এবং বিকেলবেলায় হচ্ছে 2টো থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই 3:30 থেকে 5টা এই স্লটটা আমরা বুক করেছি। আর এখানে সাফারিতে এন্ট্রির জন্য লাগে হচ্ছে 260 টাকা করে পার হেড। আর এছাড়া জিপসির ভাড়া হচ্ছে 1250 টাকা, গাইডের চার্জ লাগে 350 টাকা, আর ফিরে আসার পরে এখানে আপনার একটা ট্রাইবাল ড্যান্স হয়, তার জন্য পার হেড লাগে 90 টাকা। সব মিলিয়ে আপনার লাগবে হচ্ছে 2340 টাকা। এটা আমাদের দুজনের জন্য বলছি। আর জিপসি যদি আপনি শেয়ারে নেন, আমরা তো জিপসি নিজেরাই নিয়েছি পুরো জিপসিটা, যদি শেয়ারে নেন তাহলে এক একটি জিপসিতে থাকে হচ্ছে 6 জন করে এবং এই টাকাটাই তখন 6 জনের মধ্যে ডিভাইড হবে। গরুমারা ন্যাশনাল পার্কের মেইন যে এন্ট্রি গেট, সেই গেটের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স। এই গেট দিয়ে সকালবেলায় 2টি স্লট এবং বিকেলবেলায় 2টি স্লটে এন্ট্রি হয় এবং প্রত্যেকটি স্লটে এই গরুমারা থেকে 26 জন এবং মূর্তি থেকে 24 জনের এন্ট্রির, অর্থাৎ মোট 50 জনের অনুমতি এখান থেকে দেওয়া হয়। আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, যেমন আমি অনলাইনে বুকিং করেছি। এবং আমি যে প্যাকেজের এই ডুয়ার্স ভ্রমণ করছি সেখানে কিন্তু এই জঙ্গল সাফারির সমস্ত বুকিং আমি অনলাইনে নিজে করেছি, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। জঙ্গল না, মানে আমরা বান্ধবঘর ঘুরে এসেছি, কিন্তু এত ভালো জঙ্গল কোথাও দেখলাম। খুব ঘন, ভীষণ সবুজ জঙ্গল। করবেটও গেলাম, তো এত সুন্দর জঙ্গল কোথাও থাকে না। গরুমারা জঙ্গল সাফারির শেষে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একটি নৃত্য অনুষ্ঠান থাকে, যার মূল্য এই সাফারির সাথেই ধরা থাকে। এরপর হোটেলে ফিরে রাতের খাওয়া সেরে নিয়ে বিশ্রাম করুন। দ্বিতীয় দিন, এই দিন ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরতে বেরোবেন।
ডুয়ার্সের 7 পয়েন্টে যে যে জায়গাগুলি আপনারা দেখবেন সেগুলি হলো চালসা ভিউ পয়েন্ট, গৈরিবাস ভিউ পয়েন্ট, অ্যাপেল স্টোন, বিন্দু এবং জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র, সামসিং ও লালিগুড়া ভিউ পয়েন্ট, সুনতালেখোলা এবং রকি আইল্যান্ড। এই যে জায়গাটি, এই জায়গাটির নাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর এই জলঢাকা নদীর ওপারেই হচ্ছে ভুটান। এখানে একটা পাথর এমন ভাবে রয়েছে যে সেটাকে দেখতে পুরো আপেলের মতন। এইটাকে বলা হয় অ্যাপেল স্টোন। এখন আমরা এসে পৌঁছালাম বিন্দু। এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর ওইদিকে রয়েছে জলঢাকা হাইডেল প্রজেক্ট। বিন্দু থেকে ফেরার পথে এক জায়গায় আপনারা রাবার প্ল্যান্টেশনও দেখতে পাবেন, তবে এটি কিন্তু এই 7 পয়েন্টের অন্তর্গত নয়, এটি যাতায়াতের পথেই পড়বে। সাইট সিইং এর সময় যেখানে যা খাওয়া দাওয়া করব ইনক্লুডিং লাঞ্চ, সেগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ধরা হয় না, সেগুলো আমাকে সব আমার নিজের পয়সা দিয়েই করতে হবে। যে জায়গাটা, এটা হচ্ছে লালিগুড়া ভিউ পয়েন্ট। এই লালিগুড়ার ওখান দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। এখান থেকে সুন্দর মূর্তি নদীর যে মিয়েন্ডারিং ব্যান্ডগুলো, সেগুলো খুব ভালো দেখা যাচ্ছে। সামসিং থেকে সান্তালেখোলার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু সুনতালেখোলা পর্যন্ত যাবে না। এইখানে ওদের সিন্ডিকেটের গাড়ি রয়েছে, এখানে বিভিন্ন রেট রয়েছে। এখানে যদি 4টে পয়েন্টে যান, মানে জাঙ্গল, তারপরে সুনতালেখোলা, একটা পয়েন্ট আছে লাভার্স পয়েন্ট, আর তার সাথে নেওড়া ড্যাম, এই জায়গাগুলিতে যদি আপনি যান তাহলে নেবে হচ্ছে 1000 টাকা, আর যদি শুধু সুনতালেখোলাতে যান তাহলে নেয় হচ্ছে 300 টাকা। ব্রিজটার উপর দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। নিচ দিয়ে সান্তালেখোলা নদী বয়ে গেছে। খোলাকঠার অর্থ তো নদী, কিন্তু এখন জল নেই নদীতে, এজন্য অতটা সুন্দর লাগছে না নিচটা। কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে চলতে খুব ভালো লাগছে, বেশ মাঝে মাঝে দুলছে, খুব ভালো লাগছে। এখন আমরা এসে পৌঁছলাম মূর্তি নদীর তীরে একটা অংশে। এই জায়গাটাকে বলা হয় রকি আইল্যান্ড। এই সকল জায়গাগুলি দেখে নিয়ে আবার লাটাগুড়িতে ফিরে এসে রাত্রিবাস করুন। তৃতীয় দিন, এই দিন ব্রেকফাস্ট করে নিয়ে লাটাগুড়ি থেকে রওনা দিন লাভা, ঋষভ এবং কোলাখাম দেখার উদ্দেশ্যে। ডুয়ার্স ট্রিপের এই অংশে অনুভব করুন এখানকার পাহাড়ি সৌন্দর্য। আকাশ পরিষ্কার থাকলে দেখে নিন কাঞ্চনজঙ্ঘাকেও। এই ঋষভে যাওয়ার পথে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টিকিট নিতে হয়। এই হলো টিকিট, 20 টাকা পার হেড হিসাবে ঋষভের এন্ট্রি চার্জ। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, অল্প অল্প দেখা যাচ্ছে। এসে নামলাম লাভার বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে। এই যে ক্লক টাওয়ারটি, এটা লাভার একটা মোটামুটি বলা চলে ল্যান্ডমার্ক। আর এই লাভা থেকে কোলাখামে যেতে চাইলে আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু কোলাখামে যায় না। কোলাখামে যেতে গেলে আপনাকে সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। আপনি যদি কোলাখামে গিয়ে নাইট স্টে করেন, সেখানে যদি আপনার হোটেল বুকিং থাকে, তাহলে আপনি যে গাড়িতে আসছেন সরাসরি সেই গাড়িতেই কোলাখাম যেতে পারবেন। নতুবা আপনাকে এখান থেকেই কিন্তু গাড়ি নিয়ে কোলাখাম ঘুরে আসতে হবে। কোলাখামে গিয়ে কোলাখাম ভিউ
পয়েন্ট এবং ছাঙ্গে ফলস দেখিয়ে এই সিন্ডিকেটের গাড়ি আপনাকে ফেরত নিয়ে আসবে। নেয় হচ্ছে 1600 টাকা। আর এর জন্য সময় লাগে মোটামুটি, যেতে সময় লাগে 1 ঘন্টা, ফিরতে 1 ঘন্টা, আর ছাঙ্গে ফলসে ধরুন আপনার 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে। এই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এই লাভা মার্কেটেও কিন্তু প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আমি এইমাত্র জিজ্ঞেস করে বেরোলাম এই দোকানটা থেকে, আপনারা কিনতেই পারেন এখানে এসে। এখন আমরা এসে পৌঁছলাম থাগিউ থেকচেং লিয়াং মনাস্ট্রি বা লাভা মনাস্ট্রির সামনে। এই মনাস্ট্রি সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। ডুয়ার্সের এই অংশটি ঘুরতে সম্পূর্ণ দিনটি ধরে রাখতে হবে। এরপর আবার লাটাগুড়িতে ফিরে রাত্রিবাস করুন। চতুর্থ দিন ব্রেকফাস্ট করে নিয়ে আজকে লাটাগুড়ি থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে আপনারা রওনা দেবেন। লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব 92 কিলোমিটার, সময় লাগতে পারে 3 ঘন্টার মতন। এসে কিন্তু আপনাদের চা বাগানের মধ্যে একটু আসতেই হবে। এই ফিলিংসটা না সত্যি চা গাছকে ছুলে বোঝা যায়, এত সুন্দর। মানে রাস্তার দুপাশে শুধু চা বাগান আর মাঝখানে কালো পিচের রাস্তা। আমরা এরকমই একটা চা বাগানের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, কারণ ডুয়ার্সে আসলে এই আনন্দটা নিতেই হবে। এই হচ্ছে শেখর আর এই হচ্ছে শুভ্র। ওরাই আমার এই সমস্ত ট্রিপের ব্যবস্থাপনা করেছে। দারুণ সুন্দর ব্যবস্থা করে, খুব নির্ভরযোগ্য ছেলে। মানে আমি ভীষণভাবে নির্ভর করি ওর উপরে। ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে। জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়েই বয়ে গেছে হলং এবং সিসামারা নদী। এই সিসামারা নদীর ধারেই একটি দারুণ সুন্দর রিসর্টে আমরা ছিলাম। এই রিসর্টে পৌঁছেই এখানকার পরিবেশে আপনাদের মন ভালো হয়ে যাবে। কিছুক্ষণ সিসামারা নদীর সৌন্দর্য উপভোগ করে দুপুরের খাবার খেয়ে নিয়ে এরপর রওনা দিন জলদাপাড়ায় সাফারির উদ্দেশ্যে। এই সাফারি বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিন দিয়ে রাখছি। আপনারা সহজেই সেখান থেকে বুকিং করতে পারেন। জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আমরা যে গেটের থেকে বুকিংটা পেয়েছি সেটা হচ্ছে শালকুমার গেট। এই শালকুমার গেটের এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে এসে আপনাকে আপনার বুকিং স্লিপটি দেখাতে হবে। আমরা 560 টাকা দিয়ে দুজনের জন্য বুকিং করেছিলাম। এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আপনার সাফারির বুকিংয়ের জন্য 560 টাকা। এরপরে সাফারি গাড়ির ভাড়া, গাইডের ভাড়া, জঙ্গলের ভেতর প্রবেশের জন্য টাকা ইত্যাদি সব কিছু মিলিয়ে লাগে হচ্ছে 2730 টাকা। এটা হচ্ছে দুজনের জন্য। গন্ডার দেখার জন্য জলদাপাড়া বিখ্যাত। জলদাপাড়ার গাইডের সাথে ঘুরে বেড়াবেন জঙ্গলের বিভিন্ন জায়গা। অসাধারণ দেখলাম, অসাধারণ। এখনো আসছে আবার ফিরে ফিরে, দারুণ সুন্দর। ওই যে এক্ষুনি দেখা যাচ্ছে। এই সাফারির পরেই দেখে নিন এখানকার আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিবেশিত নৃত্য অনুষ্ঠান। পঞ্চম দিন
যদি আপনারা আরও একটি সাফারি করতে চান তাহলে পঞ্চম দিন ভোরবেলায় আবার রওনা দিন জলদাপাড়ায় হাতি সাফারি করার উদ্দেশ্যে। এলিফ্যান্ট রাইডে 4টে হাতি আছে, প্রতিটা হাতিতে 4 জন করে মোট 16 জনের বুকিং হয়। আর এই জঙ্গল কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে। আর এই যে এলিফ্যান্ট রাইড, তাতে পার হেড খরচ পড়ে 1610 টাকা করে। আমরা দুজনে ছিলাম, আমাদের লাগলো 3220 টাকা। আর টোটাল রাইডের সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। তবে আমি যদিও এই ভিডিওতে বিভিন্ন সাফারিগুলি দেখাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সাফারি আপনাদের বাজেট অনুসারে বেছে নিতে পারেন। হাতির পিঠে করে গভীর জঙ্গলের বিভিন্ন জায়গায় এক রোমাঞ্চকর সাফারি করে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিন চিলাপাতা জঙ্গলের মধ্য দিয়ে বক্সার উদ্দেশ্যে। জলদাপাড়া থেকে বক্সার দূরত্ব 65 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। চিলাপাতাতেও এখানে এসে থাকা যায়, হাসিমারাতে নেমে চিলাপাতাতে এসে অনায়াসে সাফারি করতে পারেন। দারুণ সুন্দর জায়গা। এখন আমরা এসে পৌঁছালাম রাজা ভাত খাওয়া। এখানেই বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি গেট। এইখানে আপনাকে টিকিট কাটতে হবে। এইখানে গাড়ির জন্য নেয় হচ্ছে 480 টাকা, আর পার হেড নেয় হচ্ছে 150 টাকা করে। আপনার সাথে একটা আইডি কার্ড লাগবে, গাড়ির নাম্বার এখানে বলবেন এবং তারপরে যতজন থাকবেন সেই অনুসারে এখানে টাকা দিয়ে আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করে এই টাইগার রিজার্ভ ফরেস্টে প্রবেশ করার অনুমতি পাবেন। বক্সায় পৌঁছিয়েই হোটেলে যাওয়ার আগে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট এবং বক্সা ফোর্ট। সান্তালাবাড়িতে এসে এখান থেকে জিরো পয়েন্ট আর বক্সা ফোর্ট যাওয়ার জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে এবং আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। আমি বক্সা ফোর্ট থেকে যে টিকিট কেটেছিলাম সেইটার ভ্যালিডিটি হচ্ছে 1 দিন। সেই দিনেই যদি আপনি যান এই জিরো পয়েন্ট এবং বক্সা ফোর্ট, তাহলে আপনাকে এখানে আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না, ওই টিকিট দিয়েই হবে। শুধুমাত্র এখানে আপনার আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে, এই গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আলাদা। আর এখান থেকে আপনাকে গাইড নিতে হবে। এখান থেকে যদি জিরো পয়েন্ট পর্যন্ত যান তাহলে হচ্ছে 200 টাকা গাইডের চার্জ, আর যদি বক্সা ফোর্ট পর্যন্ত যান তাহলে গাইডের চার্জ হচ্ছে 400 টাকা। এখান থেকে লেপচাখা পর্যন্ত গেলে গাইডের চার্জ হচ্ছে 500 টাকা। এই জিরো পয়েন্ট পর্যন্ত কিন্তু আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, কিন্তু আমরা সময়ের অভাবে গাড়ি নিয়ে আসলাম। আর ভিউ পয়েন্ট পর্যন্ত আপনাকে হেঁটেই উঠতে হবে। তবে আমি সাজেস্ট করব বয়স্ক মানুষ বা যাদের কোমরে পায়ে ব্যথা হয় তারা এই পথে আসবেন না আর কি। কিন্তু এই যে সঙ্গে গাইড নেওয়াটা ম্যান্ডেটারি, সেটা এখন বুঝলাম এসে, কারণ এই গাইড ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো এইটুকুনি সময়ের মধ্যেই। এখানে যখন আপনারা গাইড নেবেন তখন কিন্তু গাইডের ব্যাপারে একটু সচেতন থাকবেন, কেননা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু নিজস্ব গাইড আছে আর কিছু আছে লোকাল ছেড়ে যারা গাইডের কাজ করে। তো এখানে এই যে আমি ওনাকে যে নিয়েছি, উনি কিন্তু একেবারে ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড, আমি কিন্তু কাউন্টার থেকেই নিয়েছি। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে নিয়ে জয়ন্তী নদীর বুকে কিছুটা পায়চারি করতে করতে দেখে নিন এক অপূর্ব সূর্যাস্ত। ষষ্ঠ দিন, এই দিন সকালবেলায় বক্সা জঙ্গলে সাফারি করে আসতে পারেন। আজকে আবার জঙ্গলে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। আর গতকাল যে আমরা 150 টাকা করে টিকিট কেটেছিলাম আর তার সাথে 480 টাকা গাড়ির ভাড়া দিয়েছিলাম, ওটা কিন্তু 24 ঘন্টার জন্য। আজকে আবার আমাকে নতুন করে ওই 480 টাকা গাড়ি ভাড়া এবং 150 টাকা করে পার হেড যে চার্জ সেটা আমাকে দিতে হলো, অর্থাৎ 780 টাকা। আপনি এখানে যদি 2 দিন থাকেন তাহলে 2 দিনই লাগবে।
বক্সার এই জঙ্গল পশ্চিমবঙ্গের সবথেকে ঘন জঙ্গল। বক্সায় জঙ্গল সাফারি সেরে নিয়ে এরপর ব্রেকফাস্ট করে জিপে করে মহাকাল দর্শনের উদ্দেশ্যে রওনা দিন। জয়ন্তী নদীর উপর দিয়ে জিপে করে এই যাত্রা দারুণ উপভোগ করবেন। এই জয়ন্তী নদী পার করে জয়ন্তী নদীর ওপারে যাব মহাকাল দর্শন করতে। আর এই মহাকাল দর্শনের জন্য নেয় হচ্ছে 1550 টাকা। আমরা কিন্তু এখন ভুটানে আছি, এই যে লেখা রয়েছে দেখুন, মহাকাল মহাদেব থেকেই মহাকাল। এই ছোট সাঁকোটা পেরিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেছে বড় মহাকালের দিকে। ওই পাহাড়ের মাথায় ওইখানে বড় মহাকালের মন্দির। মহাকাল দর্শন সেরে নিয়ে এরপর রওনা দেবেন কোচবিহারের উদ্দেশ্যে। জয়ন্তী থেকে কোচবিহারের দূরত্ব 60 কিলোমিটার। কোচবিহারে এসে এখানকার বিখ্যাত মদনমোহন মন্দির এবং কোচবিহার রাজবাড়ি দেখে নিয়ে বিকেলবেলায় নিউ কোচবিহার স্টেশনে এসে এখান থেকে পদাতিক এক্সপ্রেস বা অন্য যে কোনো ট্রেন ধরে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। ডুয়ার্স ভ্রমণের জন্য কত খরচ হতে পারে? ডুয়ার্স ভ্রমণের জন্য যেহেতু আপনাদের একটি গাড়ি ভাড়া করতেই হবে, তাই এখানকার সবথেকে বেশি খরচ গাড়ি ভাড়া এবং সাফারির জন্য হয়। তাই আপনাদের গ্রুপে যদি লোকসংখ্যা বেশি থাকে তাহলে খরচ অনেকটাই কম হবে। মোটামুটিভাবে আমি এখানে 4 জনের জন্য 4 রাত্রি 5 দিনের কত খরচ হতে পারে তার একটি হিসেব দিয়ে রাখছি। এছাড়াও ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ট্যুর প্ল্যান অনুসারে এবং লোকসংখ্যা অনুসারে কত খরচ হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে, দেখে নেওয়ার অনুরোধ রইল। ডুয়ার্স ভ্রমণ সম্পর্কে মোটামুটি প্রায় সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম। কাজেই এবার প্রস্তুতি নিন পাহাড়, নদী ও জঙ্গলের এক অপূর্ব সমাহার ডুয়ার্স ভ্রমণের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ।